বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুব সাথী। রবিবার থেকে শুরু ক্যাম্প, জায়গায় জায়গায় লম্বা লাইন। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার। তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे, उसके लिए बहुत बहुत शुक्रिया। এই প্রকল্পটা খুবই ভালো বেকার যুবকদের জন্য। ও নিজের কিছু একটু পড়াশোনা করতে পারবে, খরচা করতে পারবে আর একটু আগে বাড়তে পারবে। এই প্রকল্পের লাভ নেই। গত 5ই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট। সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আপাতত 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। अबाउट 30 लाख यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। রবিবার থেকে বাংলার যুব সাথীর ক্যাম্প শুরু, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। মমতা ব্যানার্জি সারা সব সময় আমাদের পাশে রয়েছে। যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। 2 ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি। সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। নিউজ 18 বাংলা। রাজ্যে এবার বেকার ভাতা, রবিবার থেকে ক্যাম্প শুরু। ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম। চাঁচলে যুবসাথীর ক্যাম্পে ভিড়ে ভিড়। তো আমরা বেকার, এই টাকাটা আমাদের পড়াশোনা থেকে কাজে লাগবে। যারা এখনো পর্যন্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছে কিন্তু এখনো পায়নি, তাদের জন্য অনেক উপকার হবে। मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे, उसके लिए बहुत बहुत शुक्रिया। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে। আমরা সেটাকেই সম্মান জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। কাউকে যদি বহুদিন বছরের পর বছর কাউকে না খাইয়ে রাখা হয়, তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার? 50 টাকায় দিন চালাতে বলছেন, গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন। কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না। বিজেপি আসবে, যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবেন। বাংলার যুব সাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার, মাসে মাসে 1,500 টাকা করে। রবিবার থেকে এর জন্য আবেদন শুরু, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা আর 26-এর ভোটের আগে যুব সাথী। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে, ঠিক যেমনটা হয়েছিল 21-এ। লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডেন্ড দিয়েছিল, মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। 2021 সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024-এর লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয়, 500 থেকে 1000। সেই ফলও 24-এর ভোট বাক্সে মিলেছে। 26-এও লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে করা হয়েছে 1,500।
এর সঙ্গে এবার চালু বেকার ভাতা। ন্যূনতম মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন। সব জায়গায় লম্বা লাইন, এটাই প্রমাণ করে আমাদের রাজ্যের দারিদ্রতা কত। এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ, পশ্চিমবঙ্গে উল্টো, কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল। 1978 সাল থেকে 1987 পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা। শুরু হয়েছিল মাসে 125 টাকা দিয়ে, ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতা আবার ফিরল রাজ্যে। ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। প্রথম দিনে যুবসাথীতে 5.5 লক্ষ আবেদন। গতকাল থেকে বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু। স্বনির্ভর বাংলার কর্মসূচির প্রথম দিনেই ব্যাপক সাড়া। আর প্রথম দিনেই 6 লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে। 6 লক্ষের বেশি আবেদনের 90% যুবসাথী প্রকল্পের জন্য। অর্থাৎ শুধুমাত্র যুবসাথী প্রকল্পেই প্রায় 5.5 লক্ষ আবেদন জমা পড়ল। স্বনির্ভর বাংলার অধীনে যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার সহ মোট 4 প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয়েছে। রবিবার ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন ধরে। ট্রেনে যাত্রী না থাকায় অল্পের জন্য রক্ষা। প্ল্যাটফর্মে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি, আরপিএফ। দমকলের 2টি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এটা হচ্ছে কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ট্রেন না, ট্রেনের একটা বগি, একটা কোচ, এর মধ্যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল। আপনাদের কটা ইঞ্জিনে আগুন আসবে? 2টো ইঞ্জিন পুরোপুরি নেভে গেছে। রেল কোচে কি ষড়যন্ত্রের আগুন? শর্ট সার্কিট থেকে আগুন নয় বলেই সন্দেহ রেল আধিকারিকদের। কি হয়েছিল জানতে স্টেশন চত্বরে সিসি ক্যামেরায় ফুটেছে নজর। আগুনের তদন্তে হাওড়া ডিভিশনের ইডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিম। जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है। ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। सारे के सारे एंगल्स, इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया। अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। विभिन्न विभागों के अधिकारियों की एक टीम जो है, एक कमेटी इसको एग्जामिन करेगी और एविडेंसेस कलेक्ट किया जा रहा है। পূর্ব কলকাতার জলাভূমিতে টাকা উড়ে। নরেন্দ্রপুরে অর্থই অনর্থ। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। এখানে একটা বড় টাকার লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না, কারণ এখানে অনেক দালাল, সমাজ বিরোধী, তারা এখানে জড়িয়ে, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয়। 25শে জানুয়ারি রবিবার নরেন্দ্রপুরের নাজিরাবাদের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। প্রাণ যায় বেশ কয়েকজনের। 2টি গোডাউন পুড়ে ছাই। পোড়া ছাই থেকে উঠেছে অনেক প্রশ্ন। তার মধ্যে অন্যতম জলাভূমি বুঝিয়ে এত সব বেআইনি নির্মাণ হলো কিভাবে? অভিযোগ, গত বেশ কয়েক বছর ধরে পূর্ব কলকাতার একের পর এক জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে, যা রুখতে হয়েছে একের পর এক এফআইআর। শুধু তাই নয়, জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। অভিযোগ, এত কিছুর পরেও তেমন কোনো পদক্ষেপই করা হয়নি। অনেকেই মনে করছেন আসলে এই জলাভূমিতে শুধু জল আর ভূমি নেই, আছে বিপুল টাকার খেলা, যা স্পষ্ট হয়ে গিয়েছে চুক্তিপত্রে। দেখুন নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। 2023 সালের 10ই মে গোডাউনের মালিকের সঙ্গে ওয়াও মোমোর চুক্তি হয়। 15 বছরের জন্য চুক্তি। চুক্তি অনুযায়ী 11,000 বর্গফুটের গোডাউনে মাসে ভাড়া 2,70,000 টাকা। মাসে ভাড়া বাকি থাকলে 18% সুদসহ মেটাতে হবে। 3 বছর পরে ভাড়া বাড়বে।
2,70,000 থেকে বেড়ে হবে মাসে 3,10,500 টাকা। এরপর প্রতি 3 বছর অন্তর 15% হারে বাড়বে ভাড়া। প্রথমবারের অ্যাডভান্স 8,10,000 টাকা, সিকিউরিটি ডিপোজিট 10,80,000 টাকা। চুক্তিতে এও উল্লেখ রয়েছে 11,000 বর্গফুটের গোডাউনে কোনো দাহ্য বস্তু মজুত করা যাবে না, রাখা যাবে না গুলি বারুদ, রাসায়নিক এবং বিপজ্জনক সামগ্রী। কিন্তু অনেকেরই প্রশ্ন, জলাভূমি বুঝিয়ে গোডাউন তৈরি হলো কিভাবে? যে কোনো ভাড়ার চুক্তিতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না, সেটা দেখার দায়িত্ব যেমন যিনি ভাড়া দিচ্ছেন আবার যিনি রাখছেন, দায় সব পক্ষের। এগুলো কিন্তু আমার মনে হয় প্রশাসনের খতিয়ে দেখা দরকার, এবং এখানে একটা বড় টাকার লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না, কারণ এখানে অনেক দালাল, সমাজ বিরোধী তারা এখানে জড়িয়ে। এটার একটা সম্পূর্ণরূপে তদন্ত হওয়া দরকার এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয়। টাকার পাহাড়েই কি চাপা পড়ে যাচ্ছে বিঘার পর বিঘা জলাজমি? টাকার জোরেই কি জলাজমি বুঝিয়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ? তা না হলে হাইকোর্টের নির্দেশের পরেও বেআইনি নির্মাণ বন্ধে কেন কোনো পদক্ষেপ করা হয়নি? এ প্রশ্ন অনেকেরই। গত বছরেরই 8ই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল পঞ্চায়েতের দেওয়া নির্মাণের অনুমোদন জলাজমিতে কিনা খতিয়ে দেখতে হবে, তারপরে অনুমোদন বাতিল করতে হবে, ভেঙে দিতে হবে অবৈধ নির্মাণ। 505টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছিল জলাভূমি কর্তৃপক্ষ। এর মধ্যে ওয়াও মোমো এবং ডেকোরেটরের গোডাউনও ছিল বলে দাবি, যেখানে গত মাসে আগুন লাগে। 500 জায়গা এরকম চিহ্নিত করা হয়েছে যেগুলো বেআইনি নির্মাণ হয়েছে, জলাজমি বুঝিয়ে নির্মাণ হয়েছে এবং ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে। প্রশাসন কিন্তু একটির পর একটি অজুহাতে দেখিয়ে গেছে, কিন্তু সেই অর্ডারের কার্যকারিতা কিছু করেনি। আজকে যদি হাইকোর্টের অর্ডার মান্যতা দিত তাহলে কিন্তু একটা আনন্দপুরে এতগুলো প্রাণ হারাতো না। যেগুলো ওয়েটল্যান্ড এরিয়া, যে প্লটগুলো, সেই প্লটগুলোতে যে বেআইনি নির্মাণ হয়েছে ইমিডিয়েটলি হাইকোর্টের অর্ডার ছিল সেগুলো ভেঙে দিতে হবে, কিন্তু আজকে প্রশাসন এখনো অবধি ভাঙতে পারেনি। প্রশাসনকে টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি নির্মাণ করা হচ্ছে। হাইকোর্টের একদম স্পেসিফিক অর্ডার আছে যে 500টা প্লট চিহ্নিত করা হয়েছে ইমিডিয়েটলি সেগুলোকে ডেমলিশ করতে হবে। প্রত্যেক দিনই একটা করে নতুন করে অজুহাত। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া পূর্ব কলকাতার এই জলাজমির বুকে কিভাবে অবৈধ নির্মাণ হয়েছে দেখুন। এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি, 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে ততই জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। সব জলাভূমি তুমি জানি তো, জল দেখা যাচ্ছে, পয়সাতে সবকিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সবকিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নাইট গাইড করতো, মাছ চাষ হতো। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে সব বেআইনি নির্মাণ, সব বেআইনি। লোভের টানে আইনকে বুড়াঙুল দেখিয়ে পূর্ব কলকাতা জলাভূমিতে একের পর এক গড়ে উঠছে ইমারত, যে ইমারত আদতে এক একটা মরণ ফাঁদ। এই সিস্টেম বদলাবে কি? কবে বদলাবে? উত্তরের অপেক্ষায় আমরা সবাই। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে। আর এর জেরে ক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। এভাবে চলতে থাকলে আগামী দিনে সাধারণ সংক্রমণেও অ্যান্টিবায়োটিকে আর কাজ না করার আশঙ্কা। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে নয়া নির্দেশিকা আনতে চলেছে ICMR। অ্যান্টিবায়োটিকের অতিব্যবহার এবং অপব্যবহার আটকাতে নয়া গাইডলাইন আনছে কেন্দ্র।
এম্পেরিক ট্রিটমেন্ট বা আন্দাজ করে একটা ওষুধ শুরু করা, অ্যান্টিবায়োটিক শুরু করার ওপর এখন আইসিএমআর কাজ করছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কাজ করছে। এই সঠিক প্রয়োগ না করতে পারলে আমরা হয়তো ভবিষ্যতে অ্যান্টিবায়োটিকহীন হয়ে যাব। জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক। সর্দি কাশি, অ্যান্টিবায়োটিক। পেট ব্যথা, তাতেও অ্যান্টিবায়োটিক। নিজে নিজে ডাক্তারি করে ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক। অনেকে আবার অ্যান্টিবায়োটিকের কোর্সটাও শেষ করেন না, এর ফল হচ্ছে মারাত্মক। অ্যান্টিবায়োটিক খেয়েও রোগ সারছে না, অনেক সময় সেরে উঠতে বেশি সময় লাগছে। অর্থাৎ ধীরে ধীরে ক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, জীবাণুকে আগের মতো কাবু করতে পারছে না। এই কারণেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের নয়া নির্দেশিকা আনছে কেন্দ্র। ধৈর্য হারা হয়ে কিনে খেয়ে নিই, মানে সেই সময়টার জন্য আমরা তৃপ্তি পাওয়ার জন্য যে আমরা ভাবি যে এই সময় যে আমাদের শরীরটা সুস্থ বোধ করি, কিন্তু আমরা কিনে খেয়ে নিই, কিন্তু আমরা আদৌ জানি না যে এটা আমাদের শরীরে কি ক্ষতি করছে। বিষয় নির্দেশিকা আসতে চলেছে, কোন ওষুধ খাওয়া উচিত, কোন ওষুধ খাওয়া উচিত, সুবিধা হবে তো? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে। এটা উচিত নয়, আমি কেন অন্যরও করা এটা উচিত নয়। আইনত বা ক্ষতির দিক যদি বলেন তাহলে কিন্তু উচিত নয় দেওয়া, এটা আমি বলতে পারি। প্রেসক্রিপশন ছাড়া একদম উচিত নয়, কারণ তাহলে ডাক্তারের বুঝে তিনি সেটা লিখছেন। শনিবার কলকাতার একটি অনুষ্ঠানে এসে নয়া নির্দেশিকার কথা জানান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল। Antimicrobial resistance is already a pandemic. The bacteria are now becoming resistant to them. It is largely because of overuse and misuse of antibiotics. So if we use antibiotics well and rationally, they will last us for several hundred years. If we don't, then after a while we'll be helpless against bacterial infection. ব্যাকটেরিয়া কালচারের আগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক হবে, কোন পরিস্থিতিতে পরীক্ষা করিয়ে অ্যান্টিবায়োটিক পাল্টাতে হবে, কোন অ্যান্টিবায়োটিক কতদিন ধরে খেতে হবে, এসবেরই দিশা থাকবে আইসিএমআর এর নয়া নির্দেশিকায়। অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ যেমন বন্ধ করতে হবে, মিসইউজ বন্ধ করতে হবে। সরকারের সদিচ্ছা আছে, কিন্তু সেই সদিচ্ছা বাস্তবায়িত করতে হলে তার যে আইনানুগ ব্যবস্থা সেটাকেও কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। ওভার দ্য কাউন্টার সেল বন্ধ হওয়া উচিত। আমাদের চিকিৎসকদের ভাবা উচিত যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক আমরা দেবো না। পেশেন্টদেরও বোঝা উচিত, বা দোকানদার যারা কেমিস্ট শপ তাদেরও বোঝা উচিত, উইদাউট প্রেসক্রিপশন আননেসেসারি অ্যান্টিবায়োটিক, দুটো অ্যান্টিবায়োটিক এভাবে দিয়ে দিলাম, সেটা যেন না হয়। সেই ভিজিলেন্সটা ঠিক থাকলে তবেই আবার কিন্তু পুরনো দিনের অ্যান্টিবায়োটিকগুলো আবার ফিরে আসবে। নিউজ 18 বাংলা।